আসসালামু আলাইকুম, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা এনটিআরসির ইকোনমিক্স রিটেনের যে কোয়েশ্চান 18তমে তো হয়েছে সেটা দেখব, এবং সেখান থেকে আমাদের যে 5 নাম্বার করে কোয়েশ্চান আসছে, 5টা কোয়েশ্চান আসে, যেটাতে 25 নাম্বার থাকে সব মিলে, এবং একটা কোয়েশ্চানের মান হচ্ছে 5 করে। তো এটা হচ্ছে 18তম নিবন্ধন পরীক্ষা 2024 সালের। প্রথম যে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে অর্থের মূল্য বলতে কি বোঝায়। দ্বিতীয় কোয়েশ্চেন এসি ও এমসি রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তৃতীয় হচ্ছে কুজনের ধাঁধা কি। চতুর্থ হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, এবং 5 নম্বরে হচ্ছে রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কি কি। আচ্ছা, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে অর্থের মূল্য কি। আমরা যখন প্রশ্নের উত্তরগুলো করব তখন আমরা খেয়াল রাখব যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আমরা 3টা পার্টে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা ভূমিকা থাকবে, তারপর মূল ব্যাখ্যা থাকবে, এবং সর্বশেষ উপসংহার থাকবে। ভূমিকার মধ্যে আমাদের যে প্রথম প্রশ্নের ধরেন 1 লাইনে বা 2 লাইনের প্রশ্নের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করা হবে। তো অর্থের মূল্য বলতে আসলে আমরা কি বুঝি, তো আমরা এভাবে শুরু করতে পারি। অর্থ মানব জীবনের অপরিহার্য উপাদান এবং আধুনিক অর্থনীতির মূল ভিত্তি। প্রতিটি পণ্য ও সেবার বিনিময়ে মূল্য নির্ধারিত করার মাধ্যমে অর্থের ক্রয় ক্ষমতা বোঝা যায়। অর্থের মূল্য স্থিতিশীল না থাকলে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এখন আমরা মূল ব্যাখ্যা আসি। মূল ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি। অর্থের মূল্য বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পাওয়া পণ্যের ক্রয় ক্ষমতা। বলছে আমি কতটুকু জিনিস কিনতে কতটুকু অর্থ ব্যয় করতেছি, এটাই মূলত অর্থের মূল্য। এটি সময়, অর্থনৈতিক অবস্থা, চাহিদা ও যোগানের উপর নির্ভরশীল। এটা কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে সময়, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অবস্থা, এবং তারপর হচ্ছে চাহিদা ও যোগানের উপর। যখন অর্থের মূল্য বৃদ্ধি পায় তখন একই অর্থে বেশি পণ্য কেনা যায়। কী বলা হয়েছে? যখন অর্থের মূল্য বৃদ্ধি পায় তখন আমি আগে 10 টাকা দিয়ে 5টা জিনিস কিনতে পারতাম, কিন্তু এখন আমি 10 টাকা দিয়ে 10টা জিনিস কিনতে পারবো। তার মানে আমি পণ্য বেশি কিনতে পারবো। আর হচ্ছে অর্থের মূল্য যদি কমে যায় বা হ্রাস পায় তখন পণ্য কম পাওয়া যায়, তাহলে কম পণ্য পাওয়া যায়। মুদ্রাস্ফীতি ও মুদ্রাস্ফীতির বিপরীত অর্থাৎ ডিফ্লেশন অর্থের মূল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। আচ্ছা, সর্বশেষ আমরা উপসংহার দিয়ে শেষ করব। সেটা হচ্ছে অর্থের মূল্য স্থিতিশীল থাকলে অর্থনীতি শক্তিশালী হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই টেকসই উন্নতির প্রবৃদ্ধির জন্য অর্থের সঠিক মূল্য সংরক্ষণ করা জরুরি। আচ্ছা, দ্বিতীয় যে কোয়েশ্চেন সেটা ছিল এসি ও এমসি রেখার মধ্যে সম্পর্ক। তো এসি ও এমসি এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট, আর এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। আর সেটা উৎপাদন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আমরা ভূমিকা এভাবে লিখতে পারি যে গড় খরচ বা অ্যাভারেজ কস্ট বা এসি এবং প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট বা এমসি হলো উৎপাদন তত্ত্বের 2টি মৌলিক ধারণা। এসি বলতে প্রতি একক পণ্য উৎপাদনের গড় খরচকে বোঝায়। আচ্ছা, এটা ধরেন আপনি 10টা কলম তৈরি করছেন, আপনার 10টা কলম তৈরি করতে মোট খরচ হয়েছে আপনার 60 টাকা। তাহলে একটা কলম উৎপাদন করতে 6 টাকা খরচ হয়েছে, মানে 6 টাকা। তাই সেটাকে আমরা বলতেছি গড় খরচ। অন্যদিকে এমসি হচ্ছে অতিরিক্ত একটি পণ্য উৎপাদনে মোট খরচের পরিবর্তন। আচ্ছা, ধরলেন আপনি 10টা কলম তৈরি করছেন 60 টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে 10টার পরে একটা 11টা তৈরি করতে যায় আপনার মোট খরচ হয়েছে ধরলাম 200 টাকা। তাহলে এই যে 10-এর পরে 11 নাম্বারটা তৈরি করতে কতটুকু টাকা বেশি খরচ হয়েছে সেটাকে আমরা বলতেছি আসলে এমসি বা মার্জিনাল কস্ট। উৎপাদন দক্ষতা, মূল্য নির্ধারণ ও লাভ সর্বোচ্চকরণে এসি ও এমসি রেখার মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, তারপরে ব্যাখ্যায় আমরা যদি দিতে চাই তাহলে ব্যাখ্যায় আমরা এইভাবে দিতে পারি যে এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক হচ্ছে, গাণিতিক সম্পর্ক হচ্ছে আমরা এভাবে দেখাতে পারি এসি ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। আমরা ছোট আকারে বলতে পারি এভাবে যে টোটাল কস্ট ডিভাইড বাই কিউ, উৎপাদনের পরিমাণ। ক্রিয়া প্রতিক্রিয়া যখন মার্জিনাল কস্ট বেশি কমে তখন কি, যখন মার্জিনাল কস্ট কম হয় এবং অ্যাভারেজ কস্ট বেশি হয় তখন অ্যাভারেজ কস্ট কমতে থাকে, অর্থাৎ উৎপাদন বাড়াবার সাথে সাথে কি অ্যাভারেজ কস্ট হ্রাস পায়। দ্বিতীয় হচ্ছে যখন মার্জিনাল কস্ট বেশি এবং কি অ্যাভারেজ কস্ট কম হয় তখন এসি বাড়তে থাকে। দেখেন, যখন মার্জিনাল কস্ট কম তখন এসি বাড়তে থাকে, যখন মার্জিনাল কস্ট বেশি তখন অ্যাভারেজ কস্ট বাড়তে থাকে। তৃতীয় হচ্ছে এমসি এবং এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে।
বলা হয়েছে এমসি এবং এসি একটা রেখাতে ছেদ করে, সেটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। দেখা গেছে যে এখানে। আচ্ছা, আমরা যেটা উদাহরণ দিই যে একটি কারখানায় 100 টাকায় 10টি পণ্য উৎপাদন করলে অ্যাভারেজ কস্ট কত হবে? 100/10 মানে 10 টাকা। যদি 11তম পণ্য উৎপাদনের খরচ হয় 8 টাকা, তাহলে এমসি হচ্ছে 8 টাকা। তাহলে আমি 11 নম্বর পণ্য উৎপাদন করতে আমার খরচ 8 টাকা, তাহলে অতিরিক্ত যে 8 টাকাটা এটাই হচ্ছে মূলত এমসি বা মার্জিনাল কস্ট। তবে নতুন এসি এখন দেন, এই ক্ষেত্রে আবার নতুন যদি আমি অ্যাভারেজ কস্ট বের করতে চাই তাহলে কত হবে? 108/11, তার মানে হচ্ছে 9.81 টাকা। তার মানে কি আমার যখন আমার রয়েছে এসির চাইতে এমসি ছোট হবে, তখন আবার পরবর্তী ধাপে যায় হচ্ছে আমার এসি বেড়ে যাবে। আচ্ছা, এখন এই যে এসি আর এমসি একটা কার্ভ আমরা দেখাইতে পারি, চিত্র এঁকে দিতে পারি। একদিকে হবে কস্ট আর একদিকে হবে আউটপুট। এই গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এসি ও এমসি রেখা হচ্ছে সাধারণত ইউ আকৃতি হয়। দেখেন এখানে রেখাটা কি ইউ আকৃতির, যা প্রথমে হ্রাস পায় এবং পরে কি আস্তে আস্তে বৃদ্ধি পায়। আচ্ছা, সর্বশেষে আমরা সাধারণভাবে একটু ব্যাখ্যা দিতে পারি যে এসি এমসি কীভাবে আসলে আমাদের বাজার ব্যবস্থাপনায় ভূমিকা রাখে সেটা নিয়ে। আচ্ছা, আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আসি। 3 নম্বর কোয়েশ্চেনটা বলা হচ্ছে কুজনেট পাজল বা কুজনেট ধাঁধা কি? আচ্ছা, কুজনেট পাজল বা কুজনেট ধাঁধা হলো অর্থনীতিবিদ সাইমন কুজনেট দ্বারা প্রভাবিত একটি তত্ত্ব, যা অর্থনৈতিক উন্নয়ন ও আয় বৈষম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। আচ্ছা, কুজনেট আসলে কী বলছেন? কুজনেট আসলে একটা অর্থনীতি তত্ত্ব দিয়েছিলেন যে যখন কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা দেশ বা কোনো একটা অর্থনীতি যখন প্রবৃদ্ধি লাভ করতে থাকে বা কোনো একটা শিল্প দিকে আগাইতে থাকে, তো প্রথম দিকে সেখানে আয় বৈষম্য বেশি থাকে। হচ্ছে ধনীরা আরও বেশি ধনী হয়, গরিবরা আরও বেশি গরিব হয়। কিন্তু যখন অর্থনৈতিক প্রবৃত্তি অনেক বেশি বাড়তে থাকে, তখন বলেছে সেই আয় বৈষম্য কমতে থাকে। কিন্তু আসলে বাস্তবে আমরা এরকমভাবে বলেছে আয় বৈষম্য কমার উদাহরণ খুব কম দেখি অর্থনৈতিক প্রবৃত্তির সাথে। এটাই মূলত কুজনেট ধাঁধা বা কুজনেট পাজল হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে এই তথ্য অনুসারে অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে আয় বৈষম্য বাড়ে, কিন্তু উন্নয়নের একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর তা কমতে শুরু করে। এটা আমরা বলতে পারছি। আচ্ছা, এটা একটি ইউ আকৃতির বক্ররেখা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, কুজনেট ধাঁধা তত্ত্বটি 2টি পর্যায়ে ব্যাখ্যা করা যায়। প্রথম পর্যায়ে আমরা বলতে পারছিলাম যে অর্থনৈতিক উন্নয়নের শুরুতে শিল্পায়ন ও নগরায়নের ফলে কিছু গোষ্ঠী দ্রুত সম্পদ অর্জন করে, কিন্তু অন্যরা কী করে? পিছিয়ে পড়ে, ফলে কি আয় বৈষম্য বাড়তে থাকে। পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন যখন একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর আয় বাড়ে এবং আয় বৈষম্য কি কমা শুরু করে। আচ্ছা, এরকম যদি আমরা উদাহরণ দিতে পারি যে শিল্প উন্নয়নের সময় কি ইউরোপ আমেরিকার আয় বৈষম্য বাড়লেও পরবর্তী কি আস্তে আস্তে তা হ্রাস পায়। তবে এই তত্ত্বের সমালোচনাও রয়েছে, কারণ সব দেশে এই ধাঁধার বা এই পাজলের প্যাটার্ন একরকম নয়। আচ্ছা, এটা সর্বশেষ আমরা উদাহরণ এটা উপসংহারটা আনতে পারি। উপসংহারটা আমরা এভাবে লিখে দিতে পারি যে কুজনেট ধাঁধা অর্থনৈতিক উন্নয়ন বা আয় বৈষম্যের সম্পর্ক বোঝানোর একটি গুরুত্বপূর্ণ কাঠামো প্রদান করে। তো এভাবে দিয়ে আমরা শেষ করে দিতে পারি। সর্বশেষ চতুর্থ যে প্রশ্ন সেটা হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো প্রথমে আমরা ভূমিকা লিখতে পারি যে একচেটিয়া বাজার আসলে কি। একচেটিয়া বাজার হলো এমন একটি বাজার যেখানে শুধুমাত্র কি একজন বিক্রেতা থাকে। কী হয়? শুধুমাত্র একজন বিক্রেতা থাকে এবং সে সম্পূর্ণ কি বাজার নিয়ন্ত্রণ করে, এবং এখানে কি কোনো প্রতিযোগিতা থাকে না, যার কারণে কি সে পণ্যের মূল্য এবং সরবরাহ নিজেই একা একা নির্ধারণ করে। তো এটার বৈশিষ্ট্য কী কী? বৈশিষ্ট্য কি? প্রথম যে বৈশিষ্ট্য, একক বিক্রেতা থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, পণ্য সেবার অনন্যতা, বলছে সে একাই এই পণ্য বা সেবার কি বলছে দেওয়ার জন্য তৈরি থাকবে, অন্য কোনো কি বিকল্প থাকবে না। তৃতীয় হচ্ছে মূল্য নির্ধারণের ক্ষমতা, বলছে একচেটিয়া হওয়ার কারণে কি সে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রেও বলছে একা একাই মূল্য কি নির্ধারণ করতে পারে। এবং বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা, বলছে একচেটিয়া বাজারের একটা বৈশিষ্ট্য হলো এখানে যে কেউ চাইলে কি নতুনভাবে সে ব্যবসা শুরু করতে পারে না বা সেখানে প্রবেশ করতে পারে না। পঞ্চম হচ্ছে অত্যাধিক মুনাফা অর্জন, বলছে একচেটিয়া বাজারে কি সে চাইলে কি অনেক বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে, কারণ কি সেখানে প্রতিযোগিতা না থাকার কারণে কি সে যেভাবে ইচ্ছে বা দাম নির্ধারণ করতে পারে। এবং সর্বশেষ উদাহরণ আমরা টেনে দেব। আচ্ছা, আজকের আমাদের পঞ্চম যে কোয়েশ্চেন 18তম NTRC এর কলেজ পর্যায়ে অর্থনীতির, সেটা হচ্ছে রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ কী কী। আচ্ছা, রাজস্ব নীতির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম আমরা ভূমিকায় বলবো আসলে রাজস্ব নীতিটা কি। রাজস্ব নীতি হলো সরকারের আর্থিক নীতি, যার মাধ্যমে সরকার কর আদায়, ব্যয় ও অন্যান্য রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি নিয়ন্ত্রণ করে।
এটি দেশের কি অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য অন্তত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপর আমরা লক্ষ্য উদ্দেশ্য সমূহ বলতে পারি যে রাজস্ব নীতির প্রধান লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো, প্রথম সেটা হচ্ছে রাজস্ব সংগ্রহ। অবশ্যই আমাদের যে সরকার চলবে, সরকারের যে প্রশাসন, তারপরে সেবাগত খাত আছে, স্বাস্থ্য, চিকিৎসা, সবগুলো কি অবশ্যই রাজস্ব সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। অবশ্যই আমি যদি আমার মুদ্রাস্ফীতি, আমার ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ, সেটা যদি আমি স্থির রাখতে না পারি, তাহলে কি রাজস্ব নীতির লক্ষ্য কি বিচ্যুত হবে। তৃতীয় হচ্ছে আয় ও সম্পদের সুষম বন্টন। হচ্ছে আমার যে দেশ আছে বা আমার যে অর্থনীতি আছে, সেই অর্থনীতির মধ্যে কি আয়ের কি সুষম বন্টন থাকতে হবে। চতুর্থ হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন। আমাদের দেশে অবকাঠামোগত যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, সেগুলো ঠিক রাখার জন্য কি আমার অর্থ ব্যয় করতে হবে। পঞ্চম হচ্ছে বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণ করতে হবে। আমি বাইরের দেশে রপ্তানি করব, বাইরের দেশ থেকে আমি আমদানি করব, এবং বৈদেশিক যে মুদ্রা আছে সেটার যে এক্সচেঞ্জ রেট, সেটাও কি স্থিতিশীল রাখা। এগুলো মোটামুটি হচ্ছে রাজস্ব নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা উপসংহার হিসেবে বলতে পারি যে রাজস্ব নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে প্রয়োগ করলে এটি কি দারিদ্র্য হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং কি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো that's it for today.